আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের কি 6 নাম্বার ক্লাস। আমরা সকলেই বরাবরের মতো ক্লাসগুলো যারা করতেছি তারা অবশ্যই জানি যে আজকে 6 নাম্বার ক্লাস। আজকে আমাদের 16.3 আলোচনা করার কথা। তো আজকে আমরা এই 16.3 আলোচনা করব। তো এই 16.3 আমাদের সাধারণত বৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। বৃত্ত, এই বৃত্তটা সবাই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। তো এই বৃত্ত জিনিসটা হচ্ছে, এই যে আমাকে দেখেন আমি একটা বৃত্ত আর্ট করে রাখছি, এটাকে বলা হয় বৃত্ত। তো এই বৃত্ত সম্পর্কে খুঁটিনাটি যত কিছু আমাদের এখানে দরকার, মানে আমাদের এমসিকিউ এবং সৃজনশীলের জন্য যা কিছু দরকার সেগুলাই আমরা আলোচনা করব। তো আসেন আমরা একে একে করে এখন শুরু করি। এখন মনে হয় আমাকে খুব সুন্দরভাবে ভালোভাবে দেখা যাচ্ছে। এখন একটু সমস্যা হয়েছিল, যাই হোক আমরা এখন স্পষ্টভাবে সবকিছু দেখতে পারতেছি। যাই হোক, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকে আসলে এই 6 নাম্বার লেকচারে আমরা এই বৃত্ত সম্পর্কে যে বেসিক আছে, আগে এই বেসিক গুলো আলোচনা করব, যতটুকু আমার এই 16.3 জন্য দরকার ততটুকু। এবং আলোচনা করার পর যদি পারি আমরা কিছু ম্যাথ সলভ করব। আর যদি তা না হয় শুধু আজকে বেসিক আলোচনা করে শেষ দিব। আগামী ক্লাস অর্থাৎ লেকচার 7-এ আমরা কি করব, 16.3 ম্যাথগুলা করব এবং আমরা চেষ্টা করব হচ্ছে এই দুইটা লেকচারের মাধ্যমে আমাদের 16.3 শেষ করা। তো যাই হোক, আমরা প্রথমে বৃত্ত সম্পর্কে কি কি জানতে পারি। বৃত্ত এই যে এখানে আমি একটা পয়েন্ট, যদি এখানে আমি একটা নেই, এই পয়েন্ট থেকে আমি যদি পুরোপুরি ভাবে ঘুরে 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 আমি আবার এই পয়েন্টে আসলাম, তাহলে কি বললাম, আমি একটা পয়েন্ট, আমি যে বৃত্তের যে কোনো একটা জায়গা, বৃত্তের উপরস্থ আমি যে কোনো একটা জায়গায় সাপোজ আমি এখানে নিলাম, তাহলে এখান থেকে আমি এই দিক দিয়ে ঘুরবো, ঘুরে 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 আবার এই পর্যন্ত আসতে। এখানে আমরা ফিজিক্সে ফিজিক্স যারা পড়ছি, আমাদের দ্বিতীয় অধ্যায় গতি নামক যে অধ্যায়টা আমরা পড়ছি, ওইখানে একটা টপিক ছিল গুরুত্ব এবং দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ এই দুটা কিন্তু একই জিনিস না। সরণ এখানে আমার কত হইতাছে, সরণ হচ্ছে আমার এখানে শূন্য, কারণ আমি একটা পূর্ণ গুণন করে আমার আগের অবস্থায় আসছি। সেক্ষেত্রে আমার সরণ অর্থাৎ এস এর মান কত হয়েছে, শূন্য। কিন্তু আমার হলো সরণ এস আমার শূন্য হয়েছে। সরণ আর দূরত্ব বলতে বোঝায় হচ্ছে আমি পূর্ণ গুণন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করলাম। সাপোজ আপনার একটা বাসা থেকে আপনার স্কুলে যাবেন, আপনার কয়েকটা রাস্তা থাকতে পারে। কয়েকটা রাস্তার জন্য সাপোজ আপনার এখানে হলো বাড়ি, হ্যাঁ, আর এখানে হলো আপনার স্কুল, কথার কথা এখানে আপনার কি স্কুল, এখানে আপনার বাড়ি, এখানে আপনার স্কুল। আপনি চাইলে এই সরাসরিও যাইতে পারেন, সরাসরি যাইতে পারেন, চাইলে আপনি এরকম এই দিক দিয়ে যাইয়া তারপর আপনি এদিকে যাইতে পারেন, আবার এই এতটুকু এদিকে আসলেন, কথার কথা এরকম আসতে পারেন না আপনি। অথবা আপনি এই দিক দিয়েও আসতে পারেন, এদিক দিয়ে এদিক দিয়ে গেলেন, আবার হয়তো একটু এদিকে গেলেন, আবার একটু এদিকে গেলেন, আবার এই যে এদিকে গেলেন, আবার একটু এদিকে আসলেন। এইভাবে বিভিন্ন রাস্তা আমার থাকে না। আপনি শুধু এতটুকু বোঝার চেষ্টা করেন যে আমি এই এখানে আমার বাড়ি, এখানে আমার স্কুল। আমি চাইলে সরাসরি যাইতে পারি, চাইলে এই দিক দিয়ে ঘুরে যাইতে পারি, চাইলে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে আসতে পারি। মানে আমি মোট কথা বোঝাইতে চাইছি যে আমার বিভিন্ন রাস্তা থাকতে পারে। আমার একটা শুধু এটা বাড়ি এবং স্কুলের কথা না, এটা যে কোনো দুইটা জায়গার কথা হইতে পারে। আপনি একটা অফিসে যাবেন বা আপনি একটা কাজের জন্য যাবেন, সাপোজ আপনার একটা জিনিস কেনা দরকার, আপনি বাজারে যাবেন অথবা মার্কেটে যাবেন, অথবা আপনি বই কেনার জন্য লাইব্রেরিতে যাবেন, তাহলে আপনার বাসা থেকে লাইব্রেরি পর্যন্ত বিভিন্ন রাস্তা থাকতে পারে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে সরাসরি যে আমি দূরত্বটা নির্ণয় করছি একদম স্কেল বসাইয়া, স্কেল বসায় আমরা মার্জিন টানি না, একদম দাগটা যদি একদম পরিপূর্ণ সমান হয় তাহলে যে দূরত্বটা নির্দেশ করে, মানে এটা হচ্ছে আমার সরণ। অপর দিকে আমি যে বিভিন্ন ঘুরলাম, সাপোজ এটা আমার যদি হয় 5,
এটা যদি আমার হয় 6 আর এটা যদি হয় 1, তাহলে আর এটা আমি বিভিন্ন পরিমাপ দিই, তাহলে আমি এটা দিলাম হচ্ছে 4, কথার কথা, আর এটা দিলাম হচ্ছে 3, এটা ধরলাম 5, এটা ধরলাম 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 2, এটা 4 আমি দিলাম, আর এটা 2 দিলাম। মানে বিভিন্ন রাস্তা যে আমি এখানে অঙ্কন করছি, এই বিভিন্ন রাস্তার আমি কি নিছি, পরিমাণ নিছি, যে এতটুকু হচ্ছে 2, তাহলে আমি যদি এই দিক দিয়ে যদি ঘুরা ঘুরে আসি, তাহলে মোট আমার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগতেছে দেখেন। আমি এই রাস্তা দিয়ে যদি যাই, তাহলে আমার সর্বমোট এখানে 2 মিটার যাইতে হইতেছে, এদিকে 4 মিটার, তাহলে মোট কয় মিটার হইলো? 6 মিটার। আবার এদিকে আরো 2 মিটার, তাহলে 8 মিটার। 8 আর 3 হচ্ছে 11 মিটার। 11 আর 2 13, 13 আর 1 14। তাহলে আমি যদি এই দিক দিয়ে যদি যাই, তাহলে আমার দূরত্বটা বেশি হইতেছে। দূরত্বটা কি হচ্ছে? বেশি হচ্ছে, আমার মোট 14 মিটার যাইতে হচ্ছে। আমি যদি এই দিক দিয়ে যদি যাই, তাহলে আমি 4 মিটার গেলে আমার হয়ে যাইতেছে। আর এদিকে যদি যাই, তো 3 আর 5 8 আর 1 9, 9 মিটার যাইতে হচ্ছে। তো আমি যদি বিভিন্ন দিক দিয়ে যাই, তাহলে আমার বিভিন্ন দূরত্ব ভিন্ন ভিন্ন হইতাছে। এটা হচ্ছে আমার দূরত্ব, দূরত্বটা আমার ভিন্ন ভিন্ন হইতাছে। আর আমি যদি সরাসরি যদি যাই, একদম সরাসরি, তাহলে সেটা হয় আমার সরণ। তো আমি যখন এই বৃত্তের ক্ষেত্রে যখন আসবো, বৃত্ত আমি এই দিক দিয়া ঘুরা 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 আমি আবার এদিকে আসবো, তাহলে আমার দূরত্বর কিন্তু একটা পরিমাপ আছে। আমার যদিও আগের অবস্থায় আসছি, বাট সরণ আমার শূন্য হয়েছে, এখানে আমার সরণ শূন্য হয়েছে, বাট এখানে আমার একটা দূরত্ব আছে। এই দূরত্বটাকে বলা হয় আমার পরিধি। এই যে আমার একটা পয়েন্ট থেকে আমি বৃত্ত বরাবর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমি ঘুরা 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 আমি আগের অবস্থায় আসলাম, তাহলে আমার মোট যে দূরত্বটা অতিক্রম করলাম, সেই দূরত্বটা কত, এটার একটা পরিমাপ আছে না, যে এটা আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম। এই দূরত্বটাকে আমার বলা হয় পরিধি। এটা কিভাবে বের করা যায় আপনি দেখেন। আমি বৃত্তের কেন্দ্র সম্পর্কে আমি আগে জানবো। কেন্দ্র জিনিসটা কি আমি বলছিলাম হচ্ছে একটা বৃত্তের অভ্যন্তর মানে কি ভিতরে, ভিতরে কোন মানে এমন একটা জায়গা, আমি এমন একটা বিন্দু নিব, সেই বিন্দুটা আমি এখানে নিলাম সাপোজ। এই বিন্দুটা এমন হবে যে এই বিন্দুটা থেকে আমার যে কোন একটা, মানে এগুলা হলো বৃত্ত, এই বৃত্ত পর্যন্ত আমি যদি এইদিকে যদি যাই, তাহলে এই পর্যন্ত আসতে আমার এইটুকু একটা দূরত্ব আছে অথবা সরণ আছে। আমি যদি এইদিকে যাই, তাহলে একটা সরণ আছে, এদিকে গেলে একটা সরণ আছে, এদিকে আসলে একটা সরণ আছে, এদিকে আসলে একটা সরণ আছে। এরকম আমার বিভিন্ন দিকে কিন্তু এখান থেকে এই বৃত্ত পর্যন্ত, বৃত্তের এই পরিধি পর্যন্ত কিন্তু আমার এই বিভিন্ন দূরত্ব থাকে। এই সকল দূরত্ব আমার কি হবে? সমান হবে। মানে কেন্দ্রটা আমার এমন জায়গায় অবস্থান করবে, যেই কেন্দ্রটা থেকে আমার এই বৃত্তর যে পরিধি, এই পরিধি এগুলাকে বলা হয় বৃত্তের পরিধি বা দূরত্ব, এটা আমরা জানি। তো এই বৃত্তের পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা সবসময় সমান হবে। তাহলে যে পয়েন্ট থেকে আমি এই দূরত্বটা নির্ধারণ করব, সেই পয়েন্টটা হবে আমার কেন্দ্র। সেই পয়েন্টটা আমার কি হবে? কেন্দ্র। এবং এই কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত আমি একটা দূরত্ব বললাম, এটার একটা পরিমাপ আছে না, যে সবসময় এটা আমার একই থাকবে। আমি এদিকে গেলে যতটুকু দূরত্ব হবে, এদিকে আসলেও ততটুকু দূরত্ব, এদিকে আসলেও ততটুকু দূরত্ব, এদিকে আসলেও ততটুকু দূরত্ব, অলওয়েজ আমার দূরত্বটা সমান থাকবে। এই দূরত্বটাকে আমার বলা হয় ব্যাসার্ধ। এই দূরত্বটাকে আমার কি বলা হয়? ব্যাসার্ধ। এবার আসেন, আমার এই যে ব্যাসার্ধ জিনিসটা আমি বুঝলাম, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই ব্যাসার্ধকে আমি প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। ব্যাসার্ধকে আমি কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। এখন এই ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। তাহলে আমরা ব্যাসকে সাপোজ আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি কে অর্ধেক করলে আমি ব্যাসার্ধ পাই। আবার ডি ইকুয়াল হয় টু আর, অর্থাৎ ব্যাস। মানে ব্যাস বলতে আবার কি বোঝায়? আমি যদি সাপোজ একটা রেখা টানি, বৃত্তের ভিতরে আমি একটা রেখা টানলাম, বৃত্তের ভিতরে আমি একটা রেখা টানবো, যে রেখাটা আমার এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যাবে,
বৃত্তের ভিতরে আমি একটা রেখা অথবা একটা জ্যা বলা হয় এটাকে, এই জ্যা আমি অঙ্কন করব। এই জ্যা অঙ্কন করলে সেই জ্যাটা আমার এই কেন্দ্র দিয়ে যাবে, তাহলে সেই কেন্দ্র দিয়ে যদি এই জ্যাটা যদি যায়, তাহলে এই জ্যাকে বলা হয় হলো ব্যাস। আর এই ব্যাস কিভাবে পাবো? দেখেন এতটুকু আমার হচ্ছে ব্যাসার্ধ, আবার এতটুকু কিন্তু একটা ব্যাসার্ধের সমান। তাহলে এখানে ব্যাসার্ধ কয়টা? দুইটা। তো দুইটা ব্যাসার্ধ যদি আমি যোগ করে দিই, অথবা ব্যাসের সাথে আমি 2 গুণ করে দেই, একই কথা, তাহলে আমি ব্যাস পাবো। তাহলে ব্যাসার্ধ জিনিসটা কি? ব্যাসার্ধ জিনিসটা আমরা বুঝলাম, ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করব এবং এটাকে 2 দ্বারা গুণ করলে আমরা ব্যাস পাবো। এখন আমার যে পরিধিটা যে ছিল, এই পরিধিটা, এই যে আমার ব্যাস আছে না, এই পাই বলতে একটা জিনিস আছে, এটা গ্রিক বর্ণমালা। আমরা তো বিভিন্ন ভাষা জানি না, যেমন ইংরেজি ভাষা জানি, বাংলা ভাষা, তারপরে হচ্ছে এরকম আমাদের কি ভাষা আছে, উর্দু ভাষা আছে, হিন্দি ভাষা আছে, বা আমরা আরো বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা জানি, অনেক অনেক ভাষা আছে। তো ওই রকম গ্রিক নামক একটা ভাষা আছে। তো গ্রিক নামক ভাষার কিছু বর্ণমালা সম্পর্কে আমাদের জানতে হয়। যেমন আমরা ত্রিকোণমিতিতে থেটা পড়ি, তারপর হচ্ছে যেমন আলফা বেটা পড়ি, তারপর হচ্ছে ল্যামডা পড়ি, ডেল্টা পড়ি, তারপরে হচ্ছে ওমেগা পড়ি, তারপর হচ্ছে পাই। এরকম আমরা বিভিন্ন, কিন্তু এগুলা এই কিছু চিহ্ন আমরা ব্যবহার করি না। এই বিভিন্ন চিহ্ন ব্যবহার করলে এগুলা হচ্ছে একটা বর্ণমালা, গ্রিক ভাষার বিভিন্ন বর্ণমালা এগুলা। তো ওইখানে আমার একটা মান আছে, পাই পাই পায়ের একটা মান তারা দিচ্ছে, পাই, এবং এটার মান দিচ্ছে হচ্ছে 3.1416। এখন এটা বাদ দিয়েও আমার, মানে এটা ছাড়াও আমার আরো বিভিন্ন মান থাকে। একটা বৃত্তের মধ্যে যে আমরা পাই যে ব্যবহারটা করব, এই পায়ের মানটা আমাদের 3.1416 না হয়ে আমাদের, আপনারা জানেন হয়তোবা যারা হায়ার ম্যাথ পড়ছেন, আমি তো সব বিষয় নিয়ে কথা বলি, ও হায়ার ম্যাথ নিয়েও কথা চলে আসে। এই অধ্যায়ে হায়ার ম্যাথ সম্পর্কে অনেক মিল আছে, এই 16.3 সাথে হায়ার ম্যাথ অনেক মিল আছে। তো এখানে আমরা পায়ের মান কিন্তু যারা বিশেষ করে 8.2% হায়ার ম্যাথে, তারা দেখছেন যে 180 ডিগ্রি নিয়ে কাজ করা হয়। তো পায়ের মান 180 ডিগ্রি হতে পারে, অথবা আপনার হচ্ছে 22/60 হতে পারে, 22/60। তো এরকম আমাদের বিভিন্ন জিনিস নিয়ে হতে পারে। এখন কিন্তু আমরা এখানে কি নিয়ে আলোচনা করব? আমাদের এই 16.3 আমরা সবসময় পায়ের মান 3.1416 এটা নিয়ে কাজ করব। এবং আমি যদি এই ব্যাস যে আছে 2r, এই 2r এর সাথে আমি পাই গুণন করি, পাই গুণন করলে আমার হবে 2 পাই r, মানে 2r এর সাথে আমি পাই গুণ করব, তাহলে এটা হবে আমার 2 পাই r। এই 2 পাই r এই জিনিসটাকে বলা হয় আমার ব্যাস, পরিধি। তাহলে r কে বলা হচ্ছে ব্যাসার্ধ। খুব ক্লিয়ার ভাবে বুঝেন। আর r কে কি বলা হয়? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ জিনিসটা কি? আমার যে বৃত্তের ভিতরে একটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় আমার ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে আমার 2 দ্বারা গুণ করলে পাই ব্যাস। ব্যাস বলতে বোঝায় হচ্ছে এই যে আমার বৃত্তের ভিতরে একটা জ্যা অথবা একটা রেখা, যেটা আমরা বলি, আমরা আর্ট করবো। আর্ট করলে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা সরল রেখা আমরা টানবো, যেটা হচ্ছে আমার কেন্দ্র দেওয়া যাবে, তাহলে সেটাকে বলা হয় ব্যাস। আর ব্যাস আমরা কিভাবে পাই? আমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, ওটাকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে ব্যাস পাবো। এই ব্যাসকে যদি আমরা আবার এই পাই দ্বারা গুণ করি, মানে 3.1416, এই পাই কিন্তু মূলত একটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে আমার একটা মূলদ সংখ্যা 3.1416। এটা আমরা আসলে ক্যালকুলেশন সহজের জন্য, ক্যালকুলেশনটা একটু সহজে করার জন্য আমরা এই মানটা নেই, কিন্তু আসলে এটা কিন্তু আমাদের অ্যাকুরেট মানটা না, আমাদের অ্যাকুরেট মানটা অন্য একটা কিছু। বুঝতে পারছেন? এটা 3.1415 দিয়া তারপর আরো অনেক কিছু আছে, আমাদের অনেক বড় একটা, মানে অমূলদ সংখ্যা কি বলা হয়, অনেক বড় একটা সংখ্যা, দশমিকের পরে অনেকগুলা সংখ্যা, এবং সেটাকে আমাদের কি করা যায় না। অমূলদ সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো এরকম
এই কারণে কিন্তু আমাদের ওই যে 22/7 ওই মানটা কিন্তু গ্রহণযোগ্য না পায়ের জন্য। কারণ পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এটাকে আমাদের ওই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো তাহলে আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানলাম, ব্যাস সম্পর্কে জানলাম, পরিধি সম্পর্কে জানলাম। এখন আমাদের কি জানতে হবে? বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য এটা খেয়াল করেন, বৃত্ত অংশের দৈর্ঘ্য এই জিনিসটা কি? আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। আর যদি কারো উঠানোর দরকার থাকে তাহলে তুলে নিতে মানে উঠে নিতে পারেন। আর এটার জন্য আপনারা ভিডিওটা একটু আটকে আপনারা তুলতে পারবেন। এটা আমার নতুন মানে কিছু অপেক্ষা করার দরকার নাই। এটা আমরা পয়সা দিলাম, আমাদের বৃত্তটা থাকবে। আজকে কত নাম্বার লেকচার চলতেছে? 6 নাম্বার লেকচার। খুব খেয়াল করবেন। আমি এই যে কেন্দ্রটা আছে, কেন্দ্র থেকে পর্যন্ত আমি এই দিক দিয়ে একটা রেখা টানলাম। এটাও কি আমার একটা ব্যাসার্ধ হয়েছে না? এটা আমার একটা ব্যাসার্ধ, সেটাকে আমি আর জায়গায় প্রকাশ করি। এবং আমার একটা মধ্যবর্তী কোণ আছে না, আমি দুইটা ব্যাসার্ধ যদি আমি সাপোজ এই দুটাও নিতে পারতাম, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এই দুটাও আমরা নিতে পারতাম। মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা সাপোজ আমরা জানি না এটা কত ডিগ্রি, এটা আমরা জানি না। আমরা ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে থিটা, এটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে এতটুকু হচ্ছে আমার আর, এটাকেও আমার আর বলা হয়। আমার বৃত্তাংশের দৈর্ঘ্য মানে বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য, বৃত্তের একটা অংশ আমার যে এতটুকু হচ্ছে, এতটুকু হচ্ছে আমার একটা বৃত্তের একটা অংশ। অথবা আমার এতটুকু হইতে পারতো, সাপোজ এইখান থেকে যদি আমার আসে তাহলে এতটুকু হইতো, আমার এইখান থেকে যে আসে তো আমার এতটুকু হইতে পারতো। এরকম বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য, সাপোজ আমার এতটুকুর দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই দৈর্ঘ্যকে আমার সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। বৃত্তের একটা অংশ, বৃত্তের একটা অংশ, এটাকে আমরা বলি হচ্ছে এস। এটাকে আমার এস দ্বারা প্রকাশ করা হয়। তো এই এস দ্বারা আমি এটাকে প্রকাশ করলাম। তাহলে এই আমি এস এর মানটা কিভাবে বের করতে পারি? এস এর মানটা বের করার জন্য আমার কিছু সূত্র আছে, যেখানে আমার থিটার মানটা বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। তবে আমাদের যেহেতু এটা জেনারেল ম্যাথ, আমি একটু খুব উচ্চ লেভেলের যে আলোচনাটা মানে একটু হার্ড আলোচনা, যেমন থিটার মান বিভিন্ন জিনিস যে দেওয়া থাকবে ওইটা নিয়ে আমি কথা বলবো না। আমি বলবো যে তোমাদের যেহেতু জেনারেল ম্যাথ, এটা তোমাদের সবসময় ডিগ্রিতে দেওয়া থাকবে। কি কি দেওয়া থাকবে? ডিগ্রিতে দেওয়া থাকবে। ডিগ্রিতে না থাকে আমাদের রেডিয়ানে থাকতে পারে, মিনিটে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে। তো ওইগুলো আসলে এত কিছু আলোচনা আমার শেখার দরকার নাই, অত কিছু আমার লাগবে না। আমি যতটুকু মনে করি আমার যে জেনারেল ম্যাথ এই বইটা যা আছে, এখানে আমার সবসময় থিটার মানটা আমার কে ডিগ্রিতে দেওয়া থাকবে। অলওয়েজ অলওয়েজ আমার কে দেওয়া থাকবে? ডিগ্রিতে। তো ডিগ্রিতে যদি দেওয়া থাকে, আর এটা হচ্ছে আমার আর, আমি এস এর মানটা বের করার জন্য আমি একটা মাত্র সূত্রই শিখবো। যদি আমার হায়ার ম্যাথ হয়, হায়ার ম্যাথে আমার ডিগ্রিতে দেওয়া থাকতে পারে, রেডিয়ানে দেওয়া থাকতে পারে, মিনিটে, সেকেন্ডে, বিভিন্ন কিছুতে দেওয়া থাকতে পারে। তো যদি আমরা হায়ার ম্যাথে যদি যাই, ওখানে আমার একটা সূত্র আছে, অবশ্যই সবাই 8.1 যারা পড়ছেন, এস ইকুয়াল আর থিটা, এটাই হচ্ছে মূলত এস নির্ণয়ের সূত্র। এই আর আবার এটা হচ্ছে আমার যেহেতু ডিগ্রি, মানে এটা হচ্ছে আমার রেডিয়ানে দেওয়া। রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে নিতে গেলে কি করব? রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে গেলে আর থিটা না, আর থিটা না, এটা হচ্ছে আমার পাই থিটা। পাই থিটা বা 180 এটা দ্বারা গুণ করব, মানে হচ্ছে পাই আর থিটা বাই 180। আপনারা এই সূত্রটা মনে রাখবেন যে এস ইকুয়াল হচ্ছে পাই আর থিটা, এস ইকুয়াল হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180। পাই আর থিটা ডিভাইডেড বাই 180।
এই সূত্রটার মধ্যে আমি থিটার মান যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি কথার কথা রেডিয়ানে দিয়ে দেয় তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, সাধারণত ডিগ্রিতে দেওয়া থাকবে, ডিগ্রিতে দেওয়া থাকলে আমরা এটা অ্যাপ্লাই করে নির্ণয় করতে পারবো, অ্যাকুরেট একটা মান আসবে। অথবা আমাদের যদি রেডিয়ানে দেয়া দেয় কথার কথা তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব। আর মিনিট অথবা সেকেন্ডে দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। জেনারেল ম্যাথে এই মিনিট অথবা সেকেন্ডে দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি রেডিয়ানে দিয়ে দেয় তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমরা যে কোনো একটা বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য, যেটাকে আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য বলি, সেই বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। এবার হচ্ছে আমাদের বৃত্তকলা। এই বৃত্তকলা অর্থাৎ আমাদের যে যেখানে বৃত্ত হয়েছে না, সম্পূর্ণ একটা বৃত্ত, এই বৃত্তের একটা অংশ যে এতটুকু, এটুকুর ক্ষেত্রফল, এটা হচ্ছে মানে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, এটাকে বলা হয় বৃত্তকলা ক্ষেত্রফল বা বৃত্তক্ষেত্র। বৃত্তের একটা অংশ আমি সাপোজ এখানে নিচ্ছি, এতটুকুর ক্ষেত্রফল আমি বের করবো, অথবা আমি যে এতটুকু আছে না এটুকুর ক্ষেত্রফল আমি বের করবো, অথবা এতটুকুর ক্ষেত্রফল বের করবো। অর্থাৎ আমি সম্পূর্ণ একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব না। সম্পূর্ণ যে একটা বৃত্ত আছে সেই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমি নির্ণয় করব না। আমি সাপোজ এতটুকু অংশ নয়, এতটুকু অংশ নয়, এতটুকু অংশ, এগুলার ক্ষেত্রফল আমি নির্ণয় করব। এটাকে বলা হয় আমার বৃত্তক্ষেত্র বা বৃত্তকলা ক্ষেত্রফল। এই বৃত্তকলার ক্ষেত্রফল আমার শুধু ডিগ্রি দিয়ে মনে রাখবো, যে যদি আমার ডিগ্রিতে যদি দেওয়া থাকে তাহলে এটা আমি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অবশ্যই আমার মধ্যবর্তী একটা কোণ দেওয়া থাকবে, এই মধ্যবর্তী কোণকে আমার থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং ব্যাসার্ধকে আমার আর দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু ঠিক আছে, যাই হোক। তাই এই বৃত্তকলার ক্ষেত্রফলকে আমি থিটা বা 360 ডিগ্রি, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফলকে আমি পাই আর স্কয়ার দ্বারা প্রকাশ করি। বৃত্তের ক্ষেত্রফল যদি বলে হয় যে বৃত্ত যে আছে, বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল বের করো, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করতে পারি, বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া থাকবে ওটাকে বর্গ করে আমি পাই দ্বারা গুণ করব, বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর যদি কোনো একটা কোণ নির্দিষ্ট করা যায়, এতটুকু কোণের মধ্যে যে বৃত্তটা অবস্থান করতেছে অতটুকুর ক্ষেত্রফল কত, তাহলে পাই আর স্কয়ারের সাথে থিটা বা 360 ডিগ্রি আমি গুণ করব। থিটা আমার কি দেওয়া থাকবে, ডিগ্রিতে দেওয়া থাকবে। যদি বলি রেডিয়ানে দেওয়া থাকলে কি হবে, তাহলে আর একটা সূত্র আসবে আলাদা, তো ওটা আমাদের শেখানোর দরকার নাই। যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট আছেন তাদের জন্য 8.1 আমি যে অলওয়েজ আমার ক্লাস নেওয়া আছে 8.1, এবং সম্পূর্ণ ত্রিকোণমিতি ক্লাস নেওয়া আছে হায়ার ম্যাথের, ওইটা আপনারা করবেন। ওইখানে সব বলে দেওয়া আছে যে এগুলা কিভাবে সলভ করতে হয়। তাহলে আমরা একটা বৃত্ত আর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, ক্ষেত্রফল এগুলো সম্পর্কে জানছি। বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল মানে বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, সেই জিনিসটা আমরা এই কয়েকটা জিনিস আমরা দেখলাম। আসলে আমার এই এই বৃত্ত নামক যে 16.3 যে বৃত্ত যে আলোচনা করছে, এখানে আমার এতটুকু সম্পর্কে আলোচনা জানা থাকলে আমার চলবে, এর বাইরে আমার কোনো কিছু লাগবে না। কারণ এখানে আমার খুব বেশি বেসিক, খুব বেশি কিছু আমার লাগে না। 16.3 আমি এতক্ষণ পর্যন্ত এই 24 মিনিট হয়েছে ক্লাস, এই 24 মিনিটের মধ্যে আমি যতটুকু বুঝাইছি, এই 24 মিনিটের মধ্যে আমি যতটুকু আলোচনা করছি, এতটুকু যদি কারো মানে বোঝা থাকেন, কেউ বুঝতে পারেন এতটুকু জিনিস, আমি কিন্তু একটু সময় নিয়ে বুঝাইছি, খুব তাড়াহুড়া করে আমি বুঝাই নাই। তারপরেও যদি একবার না বুঝেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আরেকবার দেখেন ভিডিওটা শুরু থেকে, তাহলে দুইবার হইলো, দুইবার দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি নিয়ে আসলে বলা হচ্ছে। এখানে কিন্তু আমি ফিজিক্সকে টান দিচ্ছি, তারপর হচ্ছে হায়ার ম্যাথকে টান দিচ্ছি এখানে, তো এবং জেনারেল ম্যাথ আছে এখানে, মানে তিনটা বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো সবকিছু মানে আমি গবেষণা করে আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন
আমরা কিছু ম্যাথ দেখব, সিম্পল কিছু ম্যাথ আমরা দেখব যেগুলো আসলে বৃত্ত সম্পর্কে আমার এমসিকিউতে আসে। বৃত্তের কোথায় আসে আমার এমসিকিউতে আসে, এরকম কিছু ম্যাথ আমরা দেখব। আর রিটেনের জন্য যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে দেখি। খেয়াল করেন এখানে আমার যে প্রশ্নগুলো আছে এগুলো দিয়ে আমি শুরু করব। দেখেন এখানে আমার যে প্রশ্নটা করছে, আপনাদের সবার এই বইটা আশা করি আছে। আপনারা জানেন যে আমি এই বই অলওয়েজ মানে গত 6টা ভিডিওতে আমি এই বইয়ের যে 16 নাম্বার অধ্যায় পরিমিতি সেটা আলোচনা করতেছি। তো এই বইটা সবাই কাছে রাখবেন। আবার যখন হায়ার ম্যাথ ক্লাস নেই তখন হায়ার ম্যাথ বইটা আমি দেখাই দিব যে আপনাদের কাছে এই বইটা আছে কিনা, তখন ওইটা কাছে রাখবেন। যদি কখনো ফিজিক্স পড়াই অর্থাৎ পদার্থবিজ্ঞান অথবা কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন যদি পড়াই, তখন ওই বইটা আপনাদেরকে এইভাবে দেখাই দিব। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বই, এটা হচ্ছে আমার ফিজিক্স বই, এটা হচ্ছে আমার হায়ার ম্যাথ বই। এটা আপনারা অমুক নাম্বার পেজের এত নাম্বার ম্যাথসে আমি বুঝাইতেছি, তাহলে এই বইটা আপনি কাছে রাখেন, তখন আপনার সুবিধা হবে। যাই হোক, আমরা শুরুতে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার। ব্যাসার্ধ কি বলা হয়? আর দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, এটা আমার দেওয়া আছে। ব্যাসার্ধ মানে এতটুকুর দৈর্ঘ্য অথবা এতটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই ব্যাসার্ধ আমাকে দিয়ে দিচ্ছে এবং বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই যে কোণটা ডিগ্রিতে দেওয়া আছে, দেখছেন? আমি বলছি না যে এখানে ডিগ্রিতে দেওয়া থাকবে, ডিগ্রিতে কি দেওয়া আছে? 56 ডিগ্রি। তাহলে এই কোণটা একটু বড় হবে, সাপোজ এই দিকে হবে, এদিকে হবে। এই থিটার মানটা কত দেওয়া আছে আমার? 56 ডিগ্রি। 56 ডিগ্রি দেওয়া আছে। এখন বৃত্তাংশের দৈর্ঘ্য, অর্থাৎ এটা যদি আমার 8 সেন্টিমিটার হয় আর এটা যদি 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমার এতটুকু আছে না, এতটুকু আমার দূরত্বটা কত? এই দূরত্বটা আমার কত? এটা বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তাংশের দৈর্ঘ্য। এটা আমাকে বের করতে বলছে। এখন এটা আমি কিভাবে বের করতে পারি একটু খেয়াল করেন। এটা আমি কি করব? S ইকুয়াল আর থিটা পাই ভাগ 180, আর ইন্টু থিটা পাই ভাগ 180, এটার মধ্যে আমি বসায় দিব। তাহলে আমার আর এর মান হচ্ছে 8, থিটার মান হচ্ছে 56, পায়ের মান হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 180। এটা আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমার মান আসবে, সেই মানটা হবে আমার 7.82 এবং এই এখানে এককটা কি হবে? এককটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার আর এর মান যে এককে দেওয়া আছে সেন্টিমিটার, এস এর মান আমার সেন্টিমিটারই হবে। মানে আর এর মান যেটা দেওয়া থাকবে, যে এককে দেওয়া থাকবে, এস এর মানটা সেই এককেই হবে। অথবা আমার এস এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে বলতে আছে, সেক্ষেত্রে আমার এস এর মান যে এককে দেওয়া থাকবে, আর এর মান সেই এককই হবে। মানে আর এর একক এবং এস এর একক সেম। আর এর একক এবং এস এর একক এটা কি সেম। এভাবে আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আরেকটা জিনিস চাইছিল, সেটা হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল, মানে ওই যে থিটা ভাগ 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার, ওইটার মধ্যে আমি শুধু থিটার মান বসাবো আর এর মান বসাবো, তাহলে দেখবো যে এতটুকুর ক্ষেত্রফলটা কি আসে। তাহলে এটা আপনারা অবশ্যই পারবেন। তো এরকম কিছু ম্যাথ আমি দেখাই দেই। যা এখন আমি যে ম্যাথটা দেখাইলাম, এটা নিয়মে কোনটা কোনটা আছে আপনারা এখন দাগ দিবেন। এটা আমি করাইছি হচ্ছে আপনার 313 নাম্বার পেজ, পরিমিতি 313 নম্বর পেজ, 313 নম্বর পেজের 19 নাম্বার উদাহরণ। কত নাম্বার উদাহরণ পড়াইছি আমি? 19 নম্বর। তো এটা আপনারা করবেন। আর এখানে অনেক সিম্পল যেহেতু কিছু ম্যাথ আছে, এগুলো আশা করি করে দেওয়ার প্রয়োজন হবে না। এখানে আপনারা উদাহরণ 20 নাম্বার পারবেন। তারপর হচ্ছে
21 নাম্বার থাক, ওটা একটু জটিল, ওটা পারবেন না। এখানে কয়েকটা উদাহরণ আছে, এগুলো পারবেন না। এই যে অনুশীলনীতে আপনি কিছু ম্যাথ আছে, এগুলো আপনারা দেখলে পারবেন। যেমন 1 নাম্বার ম্যাথটা এখানে আছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস দেওয়া আছে। বৃত্তের কি দেওয়া আছে? ব্যাস। এটা কি করবেন? ব্যাসকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? ব্যাসার্ধ পাওয়া যাবে। এবং বলেছে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য মানে কি? চাপের দৈর্ঘ্য মানে হচ্ছে এস এর মান। আমি ব্যাস যেহেতু দেওয়া আছে ওইখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারি, মানে আর বের করতে পারি। তারপর হচ্ছে থিটা দেওয়া আছে। এখন আমি চাইলে ওই যে এস ইকুয়াল পাই ইন্টু থিটা পাই বাই 180, ওটার মধ্যে বসাই আমি এস এর মানটা বের করতে পারবো। আর এস এর মানকে আমার বলা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য অথবা চাপের দৈর্ঘ্য। এতটুকু একটা চাপ উৎপন্ন করছি, চাপের দৈর্ঘ্যকে বলা হয় এস। তার এস এর মান আমরা বিভিন্ন ভাবে চাইতে পারি। একটা বলতে পারি হচ্ছে চাপের দৈর্ঘ্য কত, অথবা কি বলা হইতে পারে বৃত্তাংশের দৈর্ঘ্য কত, একই সেম কথা। তো এটা হচ্ছে আমার 317 নম্বর পেজ, 1 নাম্বার ম্যাথ। তাহলে এটা আপনারা করতে পারবেন। তাহলে কোনটা কোনটা গেল? উদাহরণ 19, 20 এবং অনুশীলনী 317 নম্বর পেজ, যেটা সেটার 1 নাম্বার ম্যাথ। আর আসলে আজকে যেহেতু এই বৃত্তের প্রথম লেকচার, আমি বলি না যে সম্পূর্ণ অধ্যায়ের বেশ কিছু ম্যাথ দেওয়ার জন্য। তো যে 3টা ম্যাথ দিলাম, এই 3টা ম্যাথ আপনারা করবেন। এই 3টা ম্যাথ করবেন এবং যে বেসিকগুলো আলোচনা করছি বৃত্ত সম্পর্কে, এগুলা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে যখন বুঝবেন একটা অধ্যায়ের বেসিক, তখন ওই অধ্যায় থেকে যত প্রকারের আমি ম্যাথ বোঝাই না কেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। আপনারা আসলে কতটুকু ধরতে পারেন আমি জানি না। আমি যে চতুর্ভুজের যে অধ্যায়টা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, বহুভুজ, এগুলা বিভিন্ন রম্বস সম্পর্কে আমি আলোচনা করছি। তারপরে যে প্রথমে আগে বেসিক আলোচনা করছি, তারপরে 2টা ক্লাস আমি ম্যাথ দেখাইছি। তারপর যেমন তার আগে আমাদের যে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, ওটা তো বোর্ডে নেওয়া হয় না, ওটা খাতায় নেওয়া হয়েছিল। তো ওইটা কতটুকু বুঝতে পারছেন, আসলে আপনারা ধরতে পারেন কতটুকু, এটা কিন্তু আমি সঠিক জানি না। এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি এতটুকু ধরতে পারি, আমি এতটুকু বুঝতে পারি। আপনারা আসলে জানে বুঝতে পারেন, মানে কিভাবে বোঝাইলে আসলে আপনারা বুঝবেন, ওইভাবে আমি আসলে চেষ্টা করি বোঝানোর জন্য। তবে তাও যদি কেউ না বোঝেন তাহলে সেটা আমাকে বলবেন, তাহলে আমি আর একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা এসএসসি 26 ব্যাচ আছেন, এসএসসি 26 ব্যাচ, আপনাদের যেহেতু একটা ফ্রি গ্রুপ খোলা হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, তারা জেনে থাকবেন যে আমাদের একটি গ্রুপ খোলা হয়েছে, যে একদম ফ্রি গ্রুপ। এই গ্রুপে আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো নেওয়া হয়, বেসিক ক্লাসগুলা, এই বেসিক ক্লাসগুলোর লিংক কিন্তু এই গ্রুপে দেওয়া হয়। আপনারা চাইলে সেই গ্রুপে দেখতে পারেন, অথবা চ্যানেল থেকেও দেখতে পারবেন। গ্রুপে যুক্ত হলে আপনাদের যে সুবিধাগুলো থাকবে, সেটা হচ্ছে আপনারা গণিতের যে প্রত্যেকটা অধ্যায় আছে, শুধু গণিত না, আমাদের যারা সায়েন্স ডিপার্টমেন্ট আছেন, সায়েন্স ডিপার্টমেন্ট আমাদের আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, হায়ার ম্যাথ আছে, এগুলা আছে আর কি। বাউবি, যেটাকে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বলা হয়, সমাজ, ওই বইটা আছে। তারপর হচ্ছে কমার্স যারা আছেন তাদের হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায় উদ্যোগ আছে। যারা আর্টস ডিপার্টমেন্ট আছেন তাদের ইতিহাস, ভূগোল, পরিণীতি, অর্থনীতি, এগুলো আছে। তো সকল বিষয়ে যত অধ্যায় আছে সব অধ্যায়ের পর আপনারা এমসিকিউ এবং সৃজনশীল পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। ওই পরীক্ষার যে প্রশ্ন লিঙ্ক গুলা, ওই লিঙ্ক কিন্তু গ্রুপে দেওয়া হয়। এবং কবে থেকে পরীক্ষা শুরু এবং কবে থেকে কবে কোন পরীক্ষা এবং কোন দিন শেষ হবে, সকল অধ্যায়ের পরীক্ষা, সকল রুটিন কিন্তু অলরেডি দেওয়া আছে। এবং শুধু তাই না, আমাদের যে বিভিন্ন হবে, আমাদের যে পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার জন্য বিভিন্ন সাজেশন প্রয়োজন, এটা সবারই প্রয়োজন। আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, আপনি চাইবেন যে আমার একটা সাজেশন হলে ভালো হয়।
আপনি বিভিন্ন লাইব্রেরি থেকে আপনি একটা সাজেশন কিনবেন, আমি বলি যে আমার সাজেশনটা ফলো করেন। আমি যে গ্রুপে সাজেশনটা দিব, এটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। এই সাজেশনটা আপনারা ফলো করবেন, এটা আমি সকল বিষয়ের উপরে দিব। আমি যতগুলো বইয়ের নাম বলছি অলরেডি, সকল বিষয়ের উপরেই আমি দিব। তো এই সকল বিষয়ের সাজেশন আপনারা যার যে বই আছে আপনারা ফলো করবেন। আশা করি এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। আর যারা ভিডিওটি দেখেন তারা কষ্ট করে ভিডিওটিতে একটি করে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের যে গ্রুপের কথা যে বললাম, এই গ্রুপে যারা অ্যাড হতে চান, যারা গ্রুপে অ্যাড হতে চান তাদের জন্য যে কাজটা করতে হবে, আমার এই ভিডিওর যা আছে কমেন্ট বক্স আছে অথবা আপনার ডেসক্রিপশন বক্স আছে, আপনারা ঢুকলে পেয়ে যাবেন। ওইখানে আমার গ্রুপের লিংক দেওয়া থাকবে। ছেলেদের জন্য একটা থাকবে, মেয়েদের জন্য আরেকটা থাকবে, আলাদা গ্রুপ। তো যারা ছেলে আছেন তারা ছেলেদের গ্রুপে অ্যাড হবেন, আর মেয়ে থাকলে মেয়েদের গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হলে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইনবক্সে আপনারা ফটো তুলে দিয়ে দিবেন, স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন যে হ্যাঁ আমি কি করছি, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি এবং আমি রিকোয়েস্ট দিয়ে রাখছি আমার গ্রুপে অ্যাড করে নেন। তখন আমি ছবিটা দেখে আমি অ্যাকসেপ্ট করে নিব, তার আগে কিন্তু নিব না। তার মানে গ্রুপে অ্যাড হতে চাইলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে হবে। আপনাদের প্রত্যেকটি অধ্যায়ের পর গণিতের এবং জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটি অধ্যায়ের উপর একটি করে এমসিকিউ এবং একটি করে সৃজনশীল ক্লাস কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো আপনারা এই লাইভ ক্লাসের অপেক্ষায় থাকেন, আমাদের খুব সুন্দরভাবে নেওয়া হবে রাত্রি আপনারা যখন সবাই ফ্রি থাকেন তখন। আর আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।